ব্রাজিলের বিদায়ের সঙ্গে সঙ্গে বিদায় হয়ে গেছে নেইমারের। এবার কি ক্রিস্টিয়ানো রোনালদোর পালা? আজ রাতে পর্তুগাল মুখোমুখি হচ্ছে স্পেনের বিশ্বকাপের শেষ 16 ম্যাচে। পর্তুগালের ম্যাচ মানেই ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে আলোচনা। আজ আমরা এই অনুষ্ঠানে ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ লিগেসি নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন রাজ শুভ নারায়ণ চৌধুরী। শুভ, আজই তো ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ ম্যাচ হয়ে যেতে পারে বিশ্বকাপে, কারণ গতকাল তিনি বলেছেন যে এবারের বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ। হ্যাঁ, এটা আমরা গতকাল ব্রাজিলের বিদায় দেখলাম। নেইমারের ব্রাজিলের ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে গেল, বিশ্বকাপ ইভেন্ট ক্যারিয়ারের ব্রাজিলের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে গেল। রোনালদো যেহেতু জানিয়ে দিয়েছেন এটাই তার শেষ বিশ্বকাপ, সেক্ষেত্রে বিশ্বকাপ না খেলে রোনালদো আর পর্তুগালের হয়ে কতটা কি খেলবেন সেটা নিয়েও একটা ডাউট তো থেকেই যায়, কারণ ইউরো এরপর আরো 2 বছর পরে, ততদিন রোনালদোর বয়স হয়ে যাবে 43। তো সেক্ষেত্রে আজকের ম্যাচটা যখন আপনার স্পেনের বিপক্ষে, লামিন ইয়ামাল, পেদ্রি, স্পেন যাদেরকে এই বিশ্বকাপের সবচেয়ে বড় ফেভারিটদের একটি ভাবা হচ্ছে, টু বি অনেস্ট এখন পর্যন্ত যা খেলেছে তাতে গ্রুপ স্টেজের আগে হয়তো একটা হিসাব ছিল, বাট রাউন্ড অফ 16-এ এসে হয়তো যে কোনো বাজির দরে সবচেয়ে এগিয়ে থাকা দুটি দল হচ্ছে ফ্রান্স এবং স্পেন। তো সেই স্পেনের বিপক্ষে যখন ম্যাচ, তখন তো এই সংখ্যাটা থেকেই যায় যে আমরা নেইমারের পর কি রোনালদোর বিদায় দেখতে যাচ্ছি কিনা। মানে আমরা কি আলোচনাটাকে শুরুই করলাম যে এটা অ্যান্টিসিপেট করে যে রোনালদোর বিদায় হয়ে যাচ্ছে, এরকম কিছু? না, এটা তো সম্ভাবনা তো থাকে যখন স্পেন ভার্সেস পর্তুগাল ম্যাচ, স্পেনেরও বিদায়, ইয়ামালেরও বিদায় হতে পারে, বাট দুই দলের আমরা যদি পারফরমেন্স দেখি বিশ্বকাপে, এবং পর্তুগালের যেটা হচ্ছে যে ঠিক একটা দল হিসেবে খেলতে পারছেন। পর্তুগালের যেটা বলাই হয় যে তাদের মাঠে 11 জন দারুণ প্রতিভাবান প্লেয়ার নামেন, কিন্তু একটা দল হয়ে তারা নামে না। স্পেনের সেই সমস্যাটা নেই। তো বিশ্বকাপের মতো টুর্নামেন্টে তো ওই জিনিসটা অনেক বড় একটা ফ্যাক্টর। প্লাস রোনালদোর কথা আমরা বলছি, রোনালদো নিজেও, হ্যাঁ তার বয়স 41 হয়ে গেছে, পারফরমেন্স ডেফিনেটলি আগের মতো হবে না, কিন্তু যেহেতু তিনি এখনো পর্তুগাল দলের ফেস, যে কোনো, যেটা আমরা ব্রাজিলের ক্ষেত্রে দেখছি, ব্রাজিলে যখন কোনো সমালোচনা আমরা করছি আমরা নেইমারকে টেনে নিয়ে আসছি, অথচ নেইমার কিন্তু এই বিশ্বকাপে তেমন একটা খেলেননি। জাস্ট গতকাল কিছুক্ষণ খেলেছেন, আর এর আগে একটা ম্যাচে 15 মিনিট স্কটল্যান্ডের বিপক্ষে। তো মেসির কথাই ধরেন, 39 বছর বয়সে তিনি টেনে নিয়ে যাচ্ছেন। তো আর্জেন্টিনার ক্ষেত্রে কোনো সমালোচনা হলে সেটা কিন্তু মেসিকে ঘিরেই হবে। তো সেম উইথ রোনালদো, যে পর্তুগাল নিয়ে কোনো সমালোচনা হলে প্রথমে রোনালদোর কথাই আসবে, এবং রোনালদোর ক্ষেত্রে সমালোচনাটা আরো যৌক্তিক হয়ে যায় তার পারফরমেন্সের কারণে। এখন পর্যন্ত ঠিক 41 বছর বয়স বিবেচনায় নিয়েও যতটুকু পারফর্ম করার কথা রোনালদো ততটুকু করতে পারেননি। বিশেষ করে প্রথম ম্যাচটা তো খুবই, মানে এটা সমালোচনা হয়েছে। প্রথম ম্যাচ বা কলম্বিয়ার সাথে 25 টাচ অনলি, 25 টাচ বা কলম্বিয়ার সাথে ম্যাচও ঠিক রোনালদোকে ওইভাবে খুঁজে পাওয়া যায়নি। তো ওই দিক থেকে দেখলে, হ্যাঁ, আপনার যদি বলেন যে দুই দলের মধ্যে কার বাদ পড়ার সম্ভাবনা বেশি, ডেফিনেটলি সেটা পর্তুগালই হবে। আপনার ইভেন আমরা যে বিভিন্ন পরিসংখ্যানের ক্ষেত্রে অপটা অ্যানালিস্টের একটা স্ট্যাট দেখি, সেখানেও পার্সেন্টেজের হিসেবে স্পেনের সম্ভাবনা তারা দেখছে অ্যারাউন্ড 45, আর পর্তুগালের সেটা 25-28 এরকম। তো সব হিসেব তো আসলে রোনালদোর বিপক্ষেই যাচ্ছে এখন। সেখানে আবার এটাও সত্যি যে এখান থেকে যদি বিপক্ষে সব হিসাবকে যদি কেউ টেনে নিজের দিকে আনতে পারেন, সেটা রোনালদোই পারবেন, এরকম একটা ব্যাপার। আজকে তার প্রথম থেকে খেলার সম্ভাবনা কতটুকু? মানে যদিও প্রত্যেকটি ম্যাচেই কোচ তাকে প্রথম থেকেই খেলাচ্ছেন, কিন্তু এরকম কি কোনো সুযোগ আছে বা চান্স আছে বা সম্ভাবনা আছে যে হয়তো স্পেনের শক্তিমত্তা বিবেচনা করে রোনালদোকে একটু পরে নামালেন বা এরকম? কারণ গত ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে দেখা গেছে যে রোনালদোকে উনি 81 মিনিটে তুলে নিয়েছেন, রোনালদো একটু বিরক্ত ছিলেন কোচের উপর। রোনালদো কিন্তু গ্রুপ স্টেজে 3টা ম্যাচই খেলেছেন, 270 মিনিটই খেলেছেন। এটা টু বি অনেস্ট তখন এটা নিয়েই বরং পর্তুগাল কোচের সমালোচনা হয়েছিল, কারণ আপনি 41 বছর বয়সী একজন প্লেয়ারকে যুক্তরাষ্ট্র এবং প্রচন্ড গরমের মধ্যে খেলতে হচ্ছে, সেই জায়গায় রোনালদোকে আপনি গ্রুপ স্টেজে 3টা ম্যাচ পুরোটা খেলানোর কোনো রিজন ছিল না আপনার। হ্যাঁ ঠিক আছে, আপনার কঙ্গোর বিপক্ষে ম্যাচে আপনি জিততে পারেননি, আপনার রোনালদোকে রাখতে হতো। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে আপনি জয় নিশ্চিত ছিল না, শেষ পর্যন্ত জয়ই হলো, সেখানে আপনি গোলের জন্য ঠিক আছে কখন গোল পেয়ে রোনালদোকে রেখে দিই। কিন্তু উজবেকিস্তানের ম্যাচে যখন রোনালদো 2টা গোল পেয়ে গেলেন, আপনি প্রথমার্ধে অনেকটা এগিয়ে গেলেন, 5-0 জিতলেন, সেই ম্যাচে আপনি রোনালদোকে
ফার্স্ট হাফের পরে তুলে নিতে পারতেন। তো গ্রুপ স্টেজে 3টা ম্যাচ খেলালো, নকআউট স্টেজে এসে তো আসলে রোনালদোকে আপনি উঠিয়ে নেওয়া মানে একটা রিস্ক, প্রচন্ড একটা রিস্ক নিয়ে না, আনলেস আপনি ম্যাচে যদি 3-0 4-0 গোলে এগিয়ে যান বা এরকম একটা ব্যাপার যেমন ওই দিন তো ওরকম সিচুয়েশনও ছিল না যে, সিচুয়েশন ছিল না। ওই যে পর্তুগাল যে সেই কারণে এই দিন তাকে তুলে নিতে হলো, কারণ তিনি গ্রুপ স্টেজে রোনালদোকে 3 ম্যাচ পুরোটা খেলিয়েছেন। ওই সময় যদি কিছুটা বিশ্রাম দিতেন হয়তো সেদিন পুরো ম্যাচ খেলাতে হতো না। তো সেই ব্যাপারটা এখন পর্তুগালের স্পেনের বিপক্ষে আজকে ম্যাচে স্পেন যেভাবে খেলে, আপনার রোনালদোকে শুরু থেকে না নামানোর কোনো সম্ভাবনা আমি দেখি না আসলে। রোনালদো শুরু থেকেই খেলবেন, কারণ গনসালো রামোস ঠিক আছে, তিনি ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়সূচক একটা গোল করেছেন, কিন্তু গনসালো রামোস শুরু থেকে খেললে, ওই যে আমরা এর আগেও রোনালদোকে নিয়ে বিভিন্ন ভিডিওতে যে আমরা অ্যানালাইসিস গুলো করেছি সেখানে বলছিলাম যে রোনালদোর যে একটা অরা আছে, আপনার একটা প্রেজেন্স আছে, একটা জাস্ট অপোনেন্ট ডিফেন্ডারের মেন্টালিটি যে একবার চিন্তা করেন যে অপোনেন্ট বক্সে রোনালদো আছেন তার নিজের বক্সে, সেই সময় একটা ডিফেন্ডারের যে ভয়ের মধ্যে থাকবেন, সেই জায়গায় গনসালো রামোস থাকলে, নো ডিসরেসপেক্ট টু হিম, বাট গনসালো রামোস থাকলে ঠিক রোনালদোর মতো ভয় কাজ না, করবে এটা না। তো অবশ্যই না। ইভেন 41 বছর বয়স রোনালদো হিসাব করলো। তো সেই জায়গায় রোনালদোকে শুরু থেকে নামানোর মানে না নামানোর কোনো রিজন নাই আর কি। তো এখনো পর্যন্ত কিছুক্ষণ আগেই বললেন আপনি যে রোনালদোর সেরা খেলা ভালো খেলেননি, ওভারঅল খুব স্যাটিসফ্যাক্টরি খেলা না রোনালদোর। তো রোনালদোর সেরাটা বের করে আনার এটার উপায়টা কি? মানে এটা নিয়ে অনেক অ্যানালাইসিস হয়েছে গত 4 বছর তার মানে ধরে। কি কোচ বের করে আনতে পারছেন না, কোচ মার্টিনেজ রোনালদোর সেরাটা এরকম বিশ্বকাপে কিছু? এসে তো সেটা দেখা যাচ্ছে না। নাকি পর্তুগাল দলেরই সমস্যা যে এই দলের একজন হয়ে খেলে রোনালদো নিজের সেরাটা দিতে পারছেন না, এমন কি কিছু? না, এখানে আসলে কম্বিনেশন অফ মেনি থিংস। হ্যাঁ, আপনার রোনালদোর দিক থেকে যদি কিছু শর্টকামিংস বলেন সেটা আছে, তার বয়স হয়ে গেছে, তার ঠিক আগের মতো ক্ষিপ্রতা বা গতি নেই, তিনি আগের মতো জায়গা কভার করতে পারেন না। এখন সে 25 বছর বয়সে রোনালদো লেফট উইং এ বা মাঝ মাঠে বল পেলে সেখান থেকে একটানে বক্সে ঢুকে যাওয়ার যে ব্যাপারটা, 41 বছর বয়সে রোনালদোর কাছ থেকে আপনি সেটা এক্সপেক্ট করতে পারেন না। কিন্তু রোনালদোর আপনি যদি মাঠে পজিশনিং দেখেন, যখন পর্তুগালের পায়ে বল থাকে, তাকে আপনি দেখবেন ঠিক ওই সেন্টার সার্কেলে একটু সামনে। তো সেখানে যদি তাকে থ্রু দেওয়া হয়, সেটা তিনি দৌড়ে গিয়ে ধরতে ধরতে দেখা যাচ্ছে অপোনেন্ট ডিফেন্ডার এসে তার আগে জায়গাটা কভার করে ফেলছেন, সেটা একটা ব্যাপার। আর পর্তুগালে, বাট আমার কাছে মনে হচ্ছে এখানে রোনালদোর যতটুকু সমস্যা, রোনালদো শর্টকামিংস, হ্যাঁ ঠিক আছে, 41 বছর বয়সে রোনালদো শর্টকামিংস থাকবে, সেটা 39 বছর বয়সের মেসিরও আছে বা নেইমারেরও আছে। কোচের দায়িত্ব হচ্ছে সেটা কভার করা। তো সেই জায়গাটায় পর্তুগাল দলের আমার কাছে মনে হচ্ছে সমস্যাটা পর্তুগাল দলে কিরকম, আপনার আপনি দেখবেন যে যখন পর্তুগাল অ্যাটাকে যায়, অপোনেন্ট বক্সে খুব বেশি প্লেয়ার থাকে না। হয়তো দেখা গেছে, আমরা এটাকে একটা অ্যানালাইসিস আমরা দেখিয়েছি যে দেখা গেছে কঙ্গোর 4 জন ডিফেন্ডার, তার বিপরীতে রোনালদো শুধু একা বক্সে। আর পর্তুগাল কিন্তু অ্যাটাকে দেখা গেছে বলটা হয়তো বলটা বাড়িয়ে দিচ্ছে সামনে, হ্যাঁ, তার সঙ্গে কেউ নেই। হ্যাঁ, বলটা হয়তো ধরেন বক্সের ঠিক বাইরে আছে বা হ্যাঁ। ডান পাশে আছে, ডান পাশ থেকে ক্রস করবে, ওই সময় রোনালদো ছাড়া বক্সে আর কেউ নেই। তো এই সময় এখন 4 জন ডিফেন্ডারের বিপরীতে রোনালদো যদি একা থাকেন, সেখানে তো ক্রস করলে বা পাস দিলে সেটা তো রোনালদোর কাছে যাওয়ার প্রবাবিলিটি এমনিতেই কমে যায়। আপনি যে আমরা বলছি যে রোনালদোর বলের টাচ মাত্র 25টা কঙ্গোর বিপক্ষে ছিল বা এরকমই, তো সেটা তো কম হওয়ার একটা বড় রিজন ওইটাও। প্লাস দ্বিতীয় একটা রিজন হচ্ছে আপনার মিডফিল্ড থেকে, আমরা বলছি পর্তুগালের মিডফিল্ড বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, দারুণ সব প্লেয়ার আছেন, কিন্তু মিডফিল্ড থেকে আপনার অন্য দল, আপনি যেমন ব্রাজিলের ক্ষেত্রে ব্রুনো গিমারেজ যেটা করেছেন, আর্জেন্টিনার ক্ষেত্রে রদ্রিগো দে পল যেটা করছেন, স্পেনের ক্ষেত্রে দানি অলমো যেটা করছেন, প্লাস তাদের উইং ব্যাকরা উঠছেন, সবকিছু মিলিয়ে যেটা হয় যে বক্সে একটা প্রেজেন্স থাকে। পর্তুগালের ক্ষেত্রে সেটা হচ্ছে না। আমরা যেটা হচ্ছে যে পর্তুগালের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে উইঙ্গাররা হয়তো একেবারে টাচ লাইনের দিকে থাকছেন, তারা হয়তো খুব বেশি ঢুকছেন না। আমরা উইং ব্যাকদের ক্ষেত্রে ওভারল্যাপিংটা জানি যে তারা উইঙ্গাররা যখন ভেতরে ঢুকেছেন তারা টাচ লাইনের সামনে এগিয়ে যান। পর্তুগালের ক্ষেত্রে সেটা আন্ডারল্যাপিং হচ্ছে যে দুই উইং ব্যাক, মানে উইঙ্গাররা টাচ লাইনে থাকছেন, উইং ব্যাকরা হয়তো ভেতরের দিকে ঢুকছেন। তো সেই জায়গায় আন্ডারল্যাপিং এর যে টাইমিংটা, আপনার কানসেলো এবং নুনো মেন্দেসের রানটা তারা নিচ্ছেন, সেটার টাইমিংটা সেটা একটু হয়তো গড়বড় হয়ে যাচ্ছে। ব্রুনো ফার্নান্দেজের পাশাপাশি আর কোনো মিডফিল্ডার হয়তো উঠছেন না।
বা ব্রুনো ফার্নান্দেজ এবং 2 উইং ব্যাক প্লাস 2 উইঙ্গার তাদের 5 জনের যে রান, কে কখন বক্সে থাকবেন, বক্সে থাকলে অন্যজন কোথায় হুম। থাকবেন, এই কম্বিনেশনটা হয়তো খুব একটা ভালো হচ্ছে না। এখন এই কম্বিনেশনটা না হওয়ার কারণে সমস্যাটা যেটা হচ্ছে, যখন এই 5 জন প্লেয়ার বা 4 জন প্লেয়ার উইথ রোনালদো 5 জন বা 6 জন এরা যখন বক্সে টানা মুভমেন্টের মধ্যে থাকবেন, তখন অপোনেন্ট ডিফেন্ডার কনফিউজড হতে বাধ্য। হুম। কে কাকে মার্ক করবেন সেই জায়গাটা কনফিউশন চলে আসবে স্বাভাবিকভাবে। কিন্তু এই রানিং এর যখন টাইমিংটা, এক একজনের রান যে নিচ্ছেন, এক একজন যে দৌড়াচ্ছেন, সেটা টাইমিংটা যখন ঠিক মিসম্যাচ থেকে যাচ্ছে বা প্রপার সিনক্রোনাইজেশন বা সিঙ্ক যেটাকে আমরা বলি, সেটা যখন হচ্ছে না, তখন অবভিয়াসলি অপোনেন্ট ডিফেন্সের জন্য কাজটা সহজ হয়ে যায় এবং তখন তারা আস্তে আস্তে ন্যারো হতে থাকে। এবং যেটা বললাম যে বক্সে শুধু রোনালদো যখন একা থাকেন, ডিফেন্স যখন ন্যারো হয়ে যায়, পুরো প্রেশারটা রোনালদোর উপর গিয়ে পড়ে। তো ওই জায়গায় একটা প্রবলেম হচ্ছে। তো যদি আজকে আপনি যদি বলেন যে রোনালদোর কাছ থেকে সেরাটা কিভাবে আদায় করে নিতে হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে এই যে মিডফিল্ড থেকে আমরা যেটাকে থার্ড ম্যান রান বলি, ডেকয় রান বলি, হুম। সেটার টাইমিংটা ভালো হতে হবে। ব্রুনো ফার্নান্দেজ রানটা নিচ্ছেন, কিন্তু তার পাশাপাশি উইঙ্গার এবং উইং ব্যাক তাদের রানের টাইমিংটা এবং কম্বিনেশনটা খুব ভালো হতে হবে, সেটা একটা জিনিস। আর যদি আপনি বলেন সেক্ষেত্রে হ্যাঁ, রোনালদো এখন হয়তো মূলত বক্সেই থাকেন। আমরা অনেকদিন ধরে রোনালদোর ক্ষেত্রে বলি যে রোনালদো বক্সে থাকে, স্পেশালি যখন পর্তুগাল অ্যাটাকে উঠেছে রোনালদো বক্সেই থাকে। সেই জায়গায় রোনালদোকে ক্রস বা রোনালদোর ফিনিশ মানে মুভমেন্ট, সেই জায়গাটা পুরো ফায়দা রোনালদোর মুভমেন্ট কিন্তু এখনো ওয়ান অফ দি বেস্ট। শুভ, আমি এখানে একটা কথা একটু বলতে চাই, আপনি শুধরে দেবেন আমাকে বা আমার চিন্তাটা ঠিক আছে কিনা। লিওনেল মেসি, এটা আমরা আলোচনা করেছিলাম এক সময় যে দুজনেরই বয়স হয়ে গেছে। লিওনেল মেসির 39, ক্রিস্টিয়ানো রোনালদোর 41। মেসি কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে তার খেলার ধরন নিজেই পরিবর্তন করেছে এবং মেসির খেলার ধরনের সঙ্গে কিন্তু কোচ ওইভাবেই আর্জেন্টিনার কোচ স্কালোনি বর্তমানে দলের রণকৌশলটা ওইভাবেই সাজাচ্ছে। রোনালদোর ক্ষেত্রে কি এই ল্যাকিংসটা রোনালদো নিজের আছে কিনা, যে রোনালদো অপেক্ষা করে আছেন যে ওনাকে কোচ কিভাবে খেলাবে, মানে নিজের যে একটা মানে নিজের ধরন পরিবর্তন করা। অবভিয়াসলি মানে ওনার ক্ষয় হয়েছে, মানে ওনার তো অবশ্যই অবচয় হয়েছে তার পারফরমেন্স, ক্ষমতায় কিছুটা ক্ষমতা কমে গেছে। তো সেই হিসেবে মেসির যে চেষ্টাটা আমরা দেখি, মেসির নিজে ম্যানুভার করে খেলা, মেসি নেমে খেলা, উঠে খেলা, দাঁড়িয়ে খেলা বা দৌড়ে খেলা, যেভাবেই হোক। রোনালদোর ক্ষেত্রে আমি মানে অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি খুব বড় এক্সপার্ট না ফুটবলের, খেলা দেখে অভ্যস্ত। আমার কাছে মনে হয় রোনালদোর দিক দিয়ে কি একটু ল্যাকিংস আছে নাকি, বা চেষ্টা, বা উনি হয়তো অপেক্ষায় থাকেন সবাই ওনাকে বল দেবে, না এখানে হচ্ছে দুজনের বা একটু খেলানো সিনিয়র হিসেবে দলের ইঞ্জিন রুম হিসেবে যেই ভূমিকাটা নেওয়ার কথা, সেইটা নেওয়ার ক্ষেত্রে কি রোনালদোর কোনো ল্যাকিংস আছে কিনা এখানে আমি জানি না। এই কোশ্চেনটাতে আপনার যদি যাই, তাহলে আপনার দুজনের খেলার ধরনের পার্থক্যটা চলে আসবে। এখন এটা হয়তো রোনালদোর একেবারে ফ্যানাটিক যারা, তারা হয়তো অ্যান্সারটাতে খুব বিরক্ত হবেন বা ইয়ে করবেন, বাট এটা ট্রু যে আমরা মেসির ক্ষেত্রে সবসময় বলি যে মেসি ইজ মোর অফ আ প্লে মেকার, রোনালদো ইজ মোর অফ আ ফিনিশার। এটা কারো মানে সমালোচনা না, এটা এক একজনের খেলার ধরনটা এক এক রকম। এখন এবং এক একজনের খেলার সুবিধা অসুবিধা অবশ্যই সব ক্ষেত্রেই আছে। এখন মেসি যেহেতু প্লে মেকার, মেসি নিজে খেলা গড়ে দিতে এটা আরো অনেক আগে থেকে, মানে তার একবারে ক্যারিয়ারের বলতে গেলে শুরুর দিক থেকে তিনি খেলা নিজে পুরো দলের খেলার মধ্যে ইনভলভ থাকতে পছন্দ করেন এবং খেলা গড়ে দেন। আমরা একটা খুব কমন মিসপারসেপশন হচ্ছে যে আমরা যখন খেলা গড়ে দেওয়ার কথা বলি, আমরা শুধু অ্যাসিস্টের হিসাবটা নিই। অ্যাসিস্টের হিসাবটা, প্লে মেকিং এর হিসাবটা যদি আমরা, প্লে মেকিং এ ডেফিনেটলি মেসি ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য বেস্ট ইন হিস্ট্রি। রোনালদো তো প্লে মেকার নন। রোনালদোর অ্যাসিস্ট হয়তো করতে পারেন, কিন্তু রোনালদো প্লে মেকার নন। রোনালদো ওই প্লেয়ার নন যে তিনি দলের অন্যদেরকে খেলাবেন। এই কারণে যখন বয়স বাড়ছে, এটা আপনি আরো অন্য কোন প্লেয়ারের কথা বলবো, যে ধরুন ইভেন ওয়েন রুনি স্ট্রাইকার ছিলেন, কিন্তু তার মধ্যে প্লে মেকিং ক্যাপাবিলিটি একটু ছিল, যে কারণে তিনি ক্যারিয়ারের শেষ দিকে যত বয়স বেড়েছে, তিনি আস্তে আস্তে একটা পর্যায়ে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে খেলেছেন, ইভেন সেন্ট্রাল মিডফিল্ডেও খেলেছেন। মিডফিল্ড থেকে আস্তে আস্তে উঠতেন বা তাকে হয়তো ফ্রি রোলে রাখা হতো। ফ্রি রোলে রাখতেই হবে, যেটা মেসিকেও ফ্রি রোলে রাখা হয়। এখন রোনালদো কখনোই প্লে মেকার ছিলেন না। হ্যাঁ, রোনালদো ছিলেন কি, রোনালদো উইং ধরে উঠে যাবেন, তার একটা প্রচন্ড পেস ছিল,
তার ড্রিবলিং ছিল, তার স্কিল ছিল, যেটা দিয়ে তিনি হয়তো একজন প্লেয়ারকে দুইজন প্লেয়ারকে কাটিয়ে ঢুকে যেতে পারতেন। কিন্তু তিনি পুরো দলকে খেলাবেন ওই প্লেয়ার তো রোনালদো কখনো ছিলেন না। তো এখন এই কারণে আপনি যখন বয়স হয়ে যাবে, অবভিয়াসলি বয়স হওয়ার কারণে রোনালদো যখন গতি কমে যাচ্ছে, গতি কমে গেলে আপনার ড্রিবলিংও এটার একটা ইম্প্যাক্ট পড়ে। আর একটি প্লেয়ারকে কাটিয়ে যাওয়ার পর প্রথম যে বার্স্ট অফ স্পিডটা ওইটাই যখন কমে যায়, তখন আপনি তো কাটানোর ক্ষমতাটাও কমে আসবে। হুম। তো প্রত্যেকটা তো একটা একটার সাথে ইন্টারলিঙ্কড। তো ওইটার কারণে যেটা হচ্ছে যে এখন আপনি দেখবেন যে রোনালদো অনেক প্রায় আরো কয়েক বছর ধরেই 2-3 বছর হবে বা আরো বেশি, যে রোনালদো যদি ম্যাচে গোল না করেন, আপনি রোনালদোকে ম্যাচে খুঁজে পাবেন না। হুম। হ্যাঁ, কারণ তার তো অবভিয়াসলি তিনি সেই প্লেয়ার ছিলেন না যিনি পুরো বিল্ড আপে ইনভলভ থাকবেন খেলার। তিনি সেই প্লেয়ার ছিলেন যিনি গোলটা এনে দেবেন। আর ওই যে যেটা বললাম দুইজনের সুবিধা, রোনালদোর এই খেলার সুবিধাটা কি, রোনালদোর হেডিং এ দক্ষতা অসাধারণ, রোনালদোর ইন দ্য বক্স যে মুভমেন্ট, আমরা যে ফক্স ইন দ্য বক্স স্ট্রাইকার বলি, ওই যে ক্ষমতাটা ওইটা অসাধারণ। এই কারণে আপনি দেখবেন যে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে যেটা হয়েছে, যে রিয়াল মাদ্রিদের যখন রোনালদো ছিলেন, যে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ গোল পাচ্ছে না, ওই সময় আমরা যেটাকে ক্রাঞ্চ মোমেন্ট বলি, ওই সময় তিনি একটা ক্লাচ মোমেন্ট বলি, সেখানে একটা গোল দিয়ে আসছেন। কেন? কারণ তার সেই হেডিং এর দক্ষতা ছিল, সেই মুভমেন্টের দক্ষতা ছিল, বক্সে তিনি সেই দক্ষতা ছিল বলে তিনি গোলটা পেতেন। সেটা তবে আপনি আবার মেসির কাছ থেকে পাবেন না, কারণ মেসি আর একটু নিচে গেলেন, তার পক্ষে ওই লাস্ট মোমেন্টে ক্লাচ মোমেন্টে গোল এনে দেওয়াটা আরেকটু টাফ। কারণ তাকে ক্লাচ মোমেন্টে যেটা আমরা বলি যে অপোনেন্ট তখন ডিফেন্সে একেবারে জমাট বেঁধে ফেলে, যদি একটা গোল পেয়ে এগিয়ে যাবে এরকম হয়, তখন তো ওই মেসি বা নেইমারের মতো প্লেয়ারদেরকে গোল করতে হলে 3-4 জনকে কাটাতে হবে, এটা তো সবসময় সম্ভব হয় না। তো ওই জায়গাটা একটা পার্থক্য হয়ে যায়, দুইজনের খেলার ধরনের পার্থক্যের কারণেই রোনালদো অবভিয়াসলি বল পাওয়ার জন্য তার টিমমেটের উপর ডিপেন্ডেন্ট থাকবে। এই কারণেই আপনার পর্তুগালের অন্য টিমমেট এবং কোচের ব্যাপারটা আসছে, যে আপনি রোনালদোর মতো স্ট্রাইকার আপনার দলে আর নাই। গনসালো রামোস আছে, বাট তার পারফরমেন্স বলুন, তার মুভমেন্ট বলুন, তার যেটা বললাম অরা বলুন, কোনো দিক দিয়ে তিনি এখন এই 41 বছর রোনালদোর চেয়ে বেটার নন। সো রোনালদোকে আপনার শুরু করাতে হবে। তো আপনি যখন রোনালদোকে শুরু করাতে হবে, সেক্ষেত্রে আপনার রোনালদোর বেস্টটা বের করার জন্য আপনার পুরো টিমকে ওইভাবে সাজাতে হবে। সেই জায়গাটাই আমি পর্তুগালের অন্য যারা আছেন টিমে, সেটা ব্রুনো ফার্নান্দেজ বলুন বা উইং ব্যাক বলুন, উইঙ্গার বলুন, মূলত এদের কথা বলছি, কারণ তারা যেহেতু ফাইনাল বলটা এই কয়জন হচ্ছে মূলত রোনালদোকে দেবেন, এদের ভূমিকা বলুন আর পর্তুগালের কোচ বলুন, তাদের জায়গাটা আমি একটু ঘাটতি দেখছি, যে তারা এখনো রোনালদোর বেস্টটা বের করার মতো, এই রোনালদোর কাছ থেকে সেরাটা বের করার মতো যথেষ্ট পরিমাণ কৌশলটা বের করতে পারেন। তো শুভ, বিশ্বকাপে তো এটা নিয়ে ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন রোনালদো। তো রোনালদোর বিশ্বকাপ লিগেসিটাকে আপনি কিভাবে দেখবেন? যে উনি কি খুব সফল, মাঝারি সফল? মানে স্ট্যাটিস্টিক্স তো একটা কথা বলে, কিন্তু এর বাইরেও রোনালদো মেসিদের মতো খেলোয়াড়দের কিছু ব্যাপার থাকে। যেমন অনেক কিংবদন্তি ফুটবলার আছেন যে তারা হয়তো বিশ্বকাপ জেতেননি, সর্বোচ্চ দৌড় কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, কিন্তু তার লিগেসিটা থেকে গেছে বিশ্বকাপের হিস্ট্রিতে। তো রোনালদোকে আপনি এই জায়গায় কোথায় দেখেন? এখানে একটু রোনালদো ভক্তদের অ্যান্সারটা খুব একটা পছন্দ হবে না। আপনি তো খালি রোনালদো ভক্তদেরকে খেপিয়ে দিচ্ছেন এখন। বাট জিনিসটা হচ্ছে, আপনি যখন ভক্ত তখন হয়তো আপনি একভাবে দেখছেন, আপনি যখন নিরপেক্ষ তখন নির্মোহ দৃষ্টিকোণ থেকে আসে। আপনার কাছ থেকে আমরা নির্মোহ দৃষ্টিকোণটাই চাই। এখন আপনি রোনালদো, আপনি যেটা বলেন রোনালদোর স্ট্যাটও কিরকম স্ট্যাটসে, রোনালদো 6টা বিশ্বকাপে খেলেছেন, এটা তার লনজিভিটির কথা বলে, যে তিনি অনেক বছর ধরে নিজেকে পিক ফর্মে রেখেছেন, নিজের ফিটনেস ধরে রেখেছেন। মেসি 6টা বিশ্বকাপ খেলেছেন, যে কারণে আমরা দুজনকে 15 বছর 16 বছর ধরে একেবারে টপ স্টেজে সবসময় দেখেছি, তাদের লনজিভিটির কারণে। তো এই রেকর্ডটা তার লনজিভিটির কথা বলে। 6টা বিশ্বকাপে তিনি গোল করা প্রথম প্লেয়ার, সেটাও তার লনজিভিটির কথা বলবে। কিন্তু এর বাইরে আপনি যদি রোনালদোর বিশ্বকাপে পারফরমেন্স দেখেন, ঠিক কয়টা পারফরমেন্স আপনি আলাদা করে মনে করতে পারবেন? রোনালদোর ট্রফির দিক থেকে দেখলে ঠিক আছে, অনেক হয়তো বলবেন যে পর্তুগাল অ্যাজ এ টিম বা পর্তুগালের হিস্ট্রি কম্পেয়ার টু ব্রাজিল আর আর্জেন্টিনা অনেক পিছিয়ে থাকা দল, অবভিয়াস। সেই জায়গায় রোনালদো হয়তো মেসির সঙ্গে ওই জায়গাটা তুলনা করাটা হয়তো ঠিক হবে না। ওকে, ফাইন, ফেয়ার পয়েন্ট। কিন্তু স্টিল রোনালদো যখন শুরু করেছেন তখন ফিগোদের একটা গোল্ডেন জেনারেশন ছিল 2006 বিশ্বকাপে, এবং রোনালদোর বিশ্বকাপে সবচেয়ে দল হিসেবে রোনালদো যে দলগুলোতে খেলেছেন পর্তুগালের সবচেয়ে সেরা পারফরম্যান্স, সেরা সাফল্য ওইটাই, সেমিফাইনাল খেলেছিল।
2006 বিশ্বকাপ। হ্যাঁ, এবং রোনালদোর এখানে ঠিক আছে, তখন রোনালদোর বয়স 17 বছর ছিল ইফ আই এম নট রং, এবং সেখানে তিনি ইংল্যান্ডের বিপক্ষে একটা ডিসাইসিভ পেনাল্টি মানে টাই ব্রেকারে গোল করেছিলেন। ওয়েন রুনিকে লাল কার্ড খাইয়েছিল। ওয়েন রুনিকে লাল কার্ড খেয়েছিলেন। এনিওয়ে, তো ওই বিশ্বকাপে ঠিক আছে আপনি 17 বছর রোনালদোর কাছে, এবং to be শুধু honest, একটা জিনিস একটু আপনারা ইন্টারাপ্ট করে, আমার কিন্তু সবচেয়ে বেশি রোনালদোর যে মানে আমি আবার রোনালদো ভক্তদের কাছে ক্ষমা চেয়ে আমি বলছি যে আমার কিন্তু সবচেয়ে বেশি মনে আছে ওই ওই মানে রোনালদোর যে বিশ্বকাপ লিগেসি বা বিশ্বকাপের তার স্মৃতি, আমার কিন্তু ওই যে ওই 2006 লাল কার্ড, হ্যাঁ 6-এ ওয়েন রুনিকে লাল কার্ড খাইয়ে যে ওই যে চোখ ব্লিঙ্ক করা, এটাই আমার কিন্তু মনে আছে সবচেয়ে বেশি। হ্যাঁ, এটা মনে থাকার একটা বড় রিজন। আর এটা মনে আছে স্পেনের এগেইনস্টে ফ্রি কিক থেকে free গোলটা। kick, আচ্ছা। না, ওই 2006 এটা মনে রাখার একটা বড় রিজন অবশ্য ইংলিশ মিডিয়াও, কারণ তখন দুইজন ম্যানচেস্টার ইউনাইটেড ভুলতে দেয়নি। হ্যাঁ, এটাকে ভুলতে দেয়নি তারা, কয়েক মাস ধরে এটাকে হ্যাঁ হ্যাঁ ইয়ে করে রেখেছে। এনিওয়ে, বাট আমি 2006 রোনালদোকে মনে রাখি হচ্ছে তার সেই মানে ব্লিস্টারিং পেসের জন্য। হুম। মানে আপনি হ্যাঁ 2010-এ বা 2014-তেও রোনালদোর পেস ভালো ছিল, বাট 2006-এ মানে প্রথম দেখার যে একটা অনুভূতি, একটা 17 বছর বয়সের ছেলে প্রচন্ড গতিতে দৌড়ে যাচ্ছেন এবং তার সঙ্গে অন্য ডিফেন্ডাররা খুব একটা কুলিয়ে উঠতে পারছে না, ওইটা দেখা তো একটা আলাদা মজা ছিল। তো ওই জায়গাটা থেকে রোনালদো 2006 বিশ্বকাপে একটা সাকসেস বলতে পারেন, হুম। টিমের পার্সপেক্টিভ থেকে বলুন, এবং তার প্রথম বিশ্বকাপে এসেই একটা নজর কাড়া পারফরমেন্সের দিক থেকে যদি বলেন, সেটা একটা ইয়ে ছিল। 2010-এ মেসি রোনালদো দুইজনের জন্যই খুবই ভুলে যাওয়ার মতো একটা বিশ্বকাপ কেটেছে। হ্যাঁ। আর রোনালদোর একটা গোল ছিল যে বলটা উত্তর কোরিয়ার এগেইনস্ট বল পিছনে, হ্যাঁ এখান থেকে এসে গোলটা হলো। 2014-তেও রোনালদো তো আরো ইনফ্যাক্ট আমার 2014 রোনালদোকে মনে নেই, সেরকম কোনো সেভাবে স্মৃতিও আমি নেই। স্মৃতি আমার। তো এরপর হচ্ছে আপনার 2018-তে যে স্পেনের সাথে হ্যাট্রিক, স্পেনের সাথে হ্যাট্রিক এবং ফ্রি কিকে গোল Free করেছে, kick এর হ্যাট্রিকটা গোল। গোল। এর বাইরে তো আসলে আপনি রোনালদোর ওই রকম আর কোনো মোমেন্ট নেই। আর 2022-এ টু বি অনেস্ট আপনি রোনালদো শুধু এই লাস্ট একটা গোল, ওই যে শেষ মুহূর্তে মাথা ছুঁয়ে গোল বোধহয়। হ্যাঁ একটা গোল যেটা নিয়ে খুব ইয়ে ছিল। হ্যাঁ। তারপর হচ্ছে সুইজারল্যান্ডের বিপক্ষে তাকে বেঞ্চে বসিয়ে রাখা, আর মরক্কোর বিপক্ষে বাদ পড়ার পর ডাগ আউট দিয়ে হেঁটে চলে যাওয়া। এর বাইরে কিন্তু আপনি নোটেবল মোমেন্ট নাই। এরকম খুব একটা নাই। সো ওই যেটা বললাম, রোনালদো যেহেতু প্লেমেকার ছিলেন না, গোল স্কোরার সবসময় ছিলেন, তিনি যদি গোল না পান তার পারফরমেন্স সেভাবে মনে থাকবে না। প্লাস তিনি গোল যেটা পেয়েছেন, এবং রোনালদোর ক্ষেত্রে সবচেয়ে বড় ড্রব্যাক যেটা মেসির ক্ষেত্রে 2022-এর আগ পর্যন্ত ছিল, যে দুজনের কেউই, মেসি 2022-এর আগ পর্যন্ত নকআউটে কোনো গোল বা অ্যাসিস্ট ছিল মেসির, গোল ছিল না। রোনালদোর এই বিশ্বকাপের আগ পর্যন্ত নকআউটে কোনো গোল বা অ্যাসিস্ট কিছুই ছিল না। তো আপনার বিশ্বকাপ তো ডিফাইনিং মোমেন্ট হচ্ছে নকআউট স্টেজের ম্যাচ। যত আপনি সামনে যাবেন তত হচ্ছে আপনি জিদানকে মনে রাখেন কেন? হ্যাঁ, এটা সব গ্রেটদেরকে কিন্তু মানুষ মনে রেখেছে নকআউট স্টেজে, বা যেখানে একেবারে স্টেকস ওয়্যার এট দ্য হাইয়েস্ট, তখন সেই সময় পারফরমেন্সের জন্য আপনি জিদানকে মনে রাখবেন 2006 ব্রাজিলের সাথে পারফরমেন্সের জন্য, বা 1998 ফাইনালে 2টা গোলের জন্য। 2006-এর ফাইনালে হেডব্যাট তো সেটা মানে পার্ট থেকে। তো ওইরকম এমবাপ্পে অলরেডি আপনি মনে রাখছেন কেন? তার নকআউট স্টেজে গত বিশ্বকাপে হ্যাট্রিক, আগের বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে পারফরমেন্স, বা ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে গোল, এগুলোর জন্য। রোনালদো তো নকআউট স্টেজে কিছু ছিল না, এবারও একটা গোল করেছেন, সেটা পেনাল্টি থেকে। তো ওইভাবে নোটেবল পারফরমেন্স রোনালদোর আসলে লিগেসি বলতে, যদি রোনালদো অ্যাজ এ প্লেয়ার তার থ্রু আউট ক্যারিয়ার দেখলে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন হিস্ট্রি, হয়তো আপনি টপ 5-এও রাখবেন তাকে। কিন্তু শুধু ওয়ার্ল্ড কাপ ধরলে রোনালদোর লিগেসি ঠিক সেই অর্থে আপনি তেমন একটা নোটেবল স্ট্রাগল করবেন আপনি। হ্যাঁ, তার আপনি এবং কম্পেয়ার আপনি যখন রোনালদোর কথা আসবে, অবভিয়াসলি মেসির প্রসঙ্গটা খুব অবধারিতভাবে চলে আসবে। মেসির পারফরমেন্স এবং রোনালদোর পারফরমেন্সের পার্থক্যটা বিশ্বকাপে এত বেশি হয়ে গেছে, সেই কারণে রোনালদোর পারফরমেন্সটা আরো ডিম মনে হচ্ছে, আরো নড়বড়ে, আরো অনুজ্জ্বল মনে হচ্ছে। আপনার মেসি গতবার বিশ্বকাপ জিতেছেন, রোনালদো হচ্ছে বিশ্বকাপ জিতেনি। বিশ্বকাপ দিয়ে শুধু ডিফাইন এদেরকে করা ঠিক না, যেটা রোনালদো অ্যাকচুয়ালি গতকাল বলেছেন প্রেস কনফারেন্সে, যে আমি যদি বিশ্বকাপ জিতি বা না জিতি তাতে আমি মোর অর লেস রোনালদো হয়ে যাব না, আমি যাচ্ছিলাম তাই হচ্ছে, যাচ্ছিলাম তাই। বাট কিন্তু এর বাইরে আপনি যদি দেখেন ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বল, সেরা খেলোয়াড়ের পুরস্কার রোনালদোর অবভিয়াসলি, যেহেতু তার পারফরমেন্সের টিমই ওইভাবে যেতে পারেনি, তার গোল্ডেন বল জেতার কোনো রিজন নাই। তার পারফরমেন্সও খুব নোটেবল কোনো পারফরমেন্স সেই অর্থে নাই নকআউট স্টেজে। মেসি সেখানে 2বার গোল্ডেন বল জিতেছেন। আপনার হ্যাট্রিক রোনালদোর একটা আছে, মেসি এবার সেটা একটা হ্যাট্রিক করে ফেলেন, দুজনের এক সমতা। ম্যাচ মেসির খেলেছেন 30টা, রোনালদো 26টা। সো মোর অর লেস দ্য
সেম, মানে খুব কাছাকাছি, কিন্তু গোলের ক্ষেত্রে পারফরমেন্সটা অনেক নাম্বারটা অনেক ডিফারেন্ট। মেসির 20টা গোল হয়ে গেছে, রোনালদোর এখন পর্যন্ত গোল 11টা। অ্যাসিস্টের ক্ষেত্রে মেসির অ্যাসিস্ট 8টা, রোনালদোর অ্যাসিস্ট 2টা। তো এই আপনি যখন 6 বিশ্বকাপে মাত্র 2টা অ্যাসিস্ট। 6 বিশ্বকাপে মাত্র 2টা আছে, যেটা বললাম রোনালদো অবভিয়াসলি আপনি হুম, ইয়ে হবে না। তো প্লে মেকিং খুব উনি তো একটা, প্লে মেকার না। হ্যাঁ, তো অ্যাসিস্ট যদি যেকোনো ভাবে হতে পারে, আপনি বক্সে আপনি গেলেন, আরেকজন প্লেয়ার পাশে আছে, আপনি একটা জাস্ট পাস দিয়ে দিলেন, সেটাও তো অ্যাসিস্ট হতে পারে। হুম। অ্যাসিস্ট দিয়ে একেবারে প্লে মেকিং বোঝা যায় না, বাট স্টিল এটা তো একটা ইন্ডিকেটর। তো ওই জায়গাটায় দেখলে মেসির সঙ্গে তুলনা করলে আরো জিনিসটা অনুজ্জ্বল হয়ে পড়ে। এমনিতেই অনুজ্জ্বল, মেসির কারণে আরো অনুজ্জ্বল হয়ে চোখে লাগে আর কি। শুভ, আপনার বিশ্বকাপে কিন্তু যে আইকন হয়ে যেতে বা ওই ইতিহাসের পাতায় ওই লিগেসিটা স্থায়ী করে রাখার জন্য কিন্তু 1-2টা ম্যাচই যথেষ্ট। হ্যাঁ, যেমন আজকে সেটা তো আজকে হয়েও যেতে পারে, এমন উনি খেলে ফেলতে পারেন আজকের দিনটা হয়তো মানে হু নোজ, হ্যাঁ, আমার যদি রোনালদো সেটা সম্ভাবনা যথেষ্টই আছে। যদি দেখা গেল রোনালদো এই আলোচনাটা শুনছেন এবং তিনি ম্যাচে নেমে একটা হ্যাটট্রিক করে না, ফেলেন। রোনালদোদের তো পারফর্ম করতে আমাদের আপনার আমার আলোচনা আসলে শোনার দরকার পড়ে না। না, বাট যেটা বললাম যে উনি যদি আজকে কোনো হ্যাটট্রিক করে ফেলেন বা পর্তুগাল 2 গোলে জিতলো, তার হ্যাঁ। পারফরমেন্সের কারণে পর্তুগাল জিতলো, তখন এই যে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করছি যে রোনালদোর লিগেসি নিয়ে, সেটা অনেকটাই কি বলবো, মানে নালিফাই হয়ে যাবে, নালিফাই হয়ে যাবে এবং নালন ভার্ড হয়ে যাবে। ইয়েরা হয়তো রোনালদো ভক্তরা হয়তো বলবেন যে কি আলোচনা করছিল। এবং টু বি অনেস্ট রোনালদোর মতো প্লেয়ার বলেই সেটা হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এতক্ষণ আমরা যে আলোচনা করলাম যে রোনালদো লিগেসি নিয়ে, সেটা মোরলেস ভুল প্রমাণিত হবে বা একটু নালিফাই হবে। দর্শক, আমাদের আলোচনা এই পর্যন্ত রাখছি। রাত 1টার পর্তুগাল স্পেন ম্যাচের জন্য আমরা এখন অপেক্ষা করব। বিশ্বকাপ উপলক্ষে চর্চায় এই ধরনের আয়োজন নিয়ে আমরা হাজির হচ্ছি। আপনারা চর্চার সঙ্গে থাকবেন, চর্চা দেখবেন। ধন্যবাদ সবাইকে।